চারিদিকে তখন যুদ্ধের দামামা। মনে হচ্ছিল এই বুঝি কিছু একটা হলো। আমেরিকা, ইসরায়েল আর সাথে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক টুইট সবকিছুই যেন একটা ইঙ্গিত দিচ্ছিল যে ইরানে হামলা এখন শুধু সময়ের অপেক্ষা। ট্রাম্প তো ইরানিদের মুক্তি দেওয়ার কথাও বলছিলেন, আর ওদিকে ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলভি প্রায় তেহরানে ঢোকার প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। পুরো মধ্যপ্রাচ্যে তখন একটা দমবন্ধ করা পরিস্থিতি। কিন্তু হঠাৎ সব যেন থেমে গেল। যে ট্রাম্প কয়েক ঘণ্টা আগেও যুদ্ধের হুমকি দিচ্ছিলেন, তিনি আচমকা বলে দিলেন, না, হামলা হচ্ছে না। সারা দুনিয়া জুড়ে তখন একটাই প্রশ্ন করছে, হঠাৎ কি এমন হল? কেন এই অদ্ভুত ডিগবাজি? এর পেছনে কি শুধুই যা বলা হচ্ছে তাই, নাকি পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে? ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে যে কারণটা দেখানো হয়েছিল সেটা ছিল বেশ সাদামাটা, কিন্তু পর্দার আড়ালের গল্পটা ছিল অনেক বেশি জটিল আর প্যাঁচানো। চলুন আজ আমরা সেই পর্দার পেছনের খেলায় একটু ডুব দিই, খুঁজে বের করার চেষ্টা করি আসল সত্যিটা কি। তো প্রথমে দেখা যাক অফিসিয়ালি কি বলা হয়েছিল, মানে ট্রাম্প নিজে সবার সামনে কি কারণ দেখিয়েছিলেন। চলুন তার সরকারি ব্যাখ্যাটা একবার দেখে নেওয়া যাক। তাহলে ট্রাম্পের কথা মতো কয়েকজন বিক্ষোভকারী জীবনের কথা ভেবে তিনি একটা গোটা যুদ্ধ থামিয়ে দিলেন। শুনতে তো দারুণ মানবিক লাগছে, তাই না? কিন্তু যে মানুষটা কথায় কথায় আগুন আর উন্মত্ততার হুমকি দিচ্ছিলেন, তার মুখে এ কথা কি একটু বেমানান লাগছে না? নাকি এটা ছিল আসল উদ্দেশ্য ঢাকার জন্য একটা বেশ সুবিধাজনক অজুহাত? এই তো গেল সরকারি ভাষ্য, কিন্তু আসল খেলাটা তো চলছিল পর্দার আড়ালে। একদিকে ছিল আঞ্চলিক মিত্রদের জোরদার বিরোধিতা, অন্যদিকে যাকে ক্ষমতায় বসানোর কথা ভাবা হচ্ছিল তার যোগ্যতার অভাব। আর এই সবকিছুর পেছনে লুকিয়েছিল আরও বড় একটা স্ট্র্যাটেজিক চাল। চলুন এক এক করে এই বিষয়গুলো একটু ভেঙে দেখা যায়। ইরান আক্রমণের যে প্ল্যানটা বাইরে থেকে দেখতে যতটা জমাট মনে হচ্ছিল, ভেতর থেকে আসলে সেটা ছিল ততটাই ফাঁপা। আর প্রথম ফাটলটা দেখা গেল আমেরিকার নিজের বন্ধুদের দিক থেকেই। ভাবুন একবার, সৌদি আরব, তুরস্ক, কাতার, ওমান, মানে মধ্যপ্রাচ্যের প্রায় সব বড় শক্তি একসুরে ট্রাম্পকে না বলে দিয়েছিল। তারা খুব ভালো করেই জানত ইরানে হামলা করার মানে হলো পুরো অঞ্চলে আগুন লাগিয়ে দেওয়া, যা শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই বুমেরাং হবে। আর এই একজোট প্রতিরোধ ছিল ট্রাম্পের প্ল্যানের জন্য প্রথম বড় একটা ধাক্কা। যে কোনো আচ্ছি পরিবর্তনের প্ল্যানে একজন বিকল্প নেতার দরকার হয়, তাই না? আমেরিকার বাজি ছিল নির্বাসিত শাহের ছেলে রেজা পাহলভির ওপর। কিন্তু মুশকিলটা হলো ইরানে পাহলভির তেমন কোনো জনসমর্থনও ছিল না, আবার দেশ চালানোর মতো অভিজ্ঞতাও ছিল না। সহজ কথায় তিনি ছিলেন একজন কাগজে বাঘ, যাকে দিয়ে এত বড় দায়িত্ব পালন করাটা প্রায় অসম্ভব ছিল। আর মজার ব্যাপার হলো, শেষমেশ ট্রাম্প নিজেও এই ব্যাপারটা বুঝে গিয়েছিলেন। মানে তিনি তার নিজের পছন্দের প্রার্থীর ওপরেই আর ভরসা রাখতে পারছিলেন না। একবার ভাবুন, যখন আপনার প্ল্যানের মূল চরিত্রই অযোগ্য প্রমাণিত হয়, তখন তো পুরো প্ল্যানটাই মুখ থুবড়ে পড়বে, তাই না? আসলে আমেরিকার মিত্ররা ট্রাম্পকে একটা খুব জরুরি কথা বুঝিয়ে দিয়েছিল। ইরান কিন্তু ইরাক বা লিবিয়ার মতো দেশ নয় যে একটা ধাক্কা দিলেই পড়ে যাবে। ইরানের রাষ্ট্র ব্যবস্থা শুধু একজন শাসকের উপর দাঁড়িয়ে নেই, এর শেকড় অনেক গভীরে, তার আদর্শে, তার ইতিহাসে আর তার ভীষণ শক্তিশালী সামরিক কাঠামোতে। এই দেয়াল ভাঙা প্রায় অসম্ভব। তাহলে প্রশ্নটা হলো, যদি আক্রমণ করাটাই মূল উদ্দেশ্য না হয়, তবে এত নাটক কেন? এখানেই কিন্তু গল্পের আসল টুইস্ট। ইরানের ওপর হামলার এই যে হুমকি, এটা আসলে ছিল একটা চাল, একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা, যার আড়ালে চলছিল সম্পূর্ণ অন্য এক খেলা। কৌশলটা ছিল সত্যি বলতে খুবই চালাকপূর্ণ। প্রথমত, ইরানের ওপর হামলার একটা বিশ্বাসযোগ্য হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হলো। দ্বিতীয়ত, সেই ভয়কে কাজে লাগিয়ে অঞ্চলের অন্য দেশগুলোকে এমন চাপের মধ্যে ফেলা হলো যাতে তারা আমেরিকার অন্য একটা দাবি মেনে নিতে বাধ্য হয়। আর সেই দাবিটা ছিল গাজা যুদ্ধবিরতি। তুরস্ক, সৌদি আরব, মিশর, কাতার, এই দেশগুলোকে পরিষ্কার বলে দেওয়া হলো, দেখুন, হয় আপনারা হামাসকে একটা টেকনোক্র্যাট সরকারে রাজি করান, না হলে আমরা ইরানে হামলা করব। আর সেই আগুনের আঁচ কিন্তু আপনাদের গায়েও লাগবে। এই হুমকির মুখে পড়ে তাদের আর কোনো উপায় ছিল না। তাদের হামাসকে চাপ দিয়ে একটি নিরপেক্ষ, বিশেষজ্ঞ চালিত সরকারে রাজি করাতেই হলো। আর হলেও ঠিক তাই। যে মুহূর্তে ইরানের সাথে উত্তেজনাটা কমল, ঠিক তখনই গাজায় যুদ্ধবিরতির ঘোষণা চলে এলো। মানে পুরো দুনিয়ার চোখ যখন ইরানের দিকে, তখন পর্দার আড়ালে কোয়েটলি গাজার সমস্যাটা মিটিয়ে ফেলা হলো। একটা কৃত্রিম সংকট তৈরি করে একটা আসল সংকটের সমাধান করা হলো। গাজার লক্ষ্য তো পূরণ হয়ে গেল। তাহলে কি ইরানের ব্যাপারটা এখানেই শেষ? একদমই না। তথ্য প্রমাণ কিন্তু অন্য কথা বলছে। খেলাটা আসলে শুধু কিছুদিনের জন্য থামানো হয়েছে, বাতিল করা হয়নি। চলুন দেখি নতুন চালে কি হতে চলেছে। হ্যাঁ, সরাসরি সামরিক হামলাটা হয়তো আপাতত বন্ধ, কিন্তু ইরানের ওপর চাপ কিন্তু এক চুলও কমেনি।
এখনকার অস্ত্র হল অর্থনীতি। একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে ইরানকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে। আর লিন্সে গ্রাহামের মতো কট্টরপন্থীরা তো এখনও খোলামেলাভাবেই যুদ্ধের কথা বলে যাচ্ছেন, যা থেকে পরিষ্কার বোঝা যায় খেলাটা এখনও শেষ হয়নি। আর যদি কারো মনে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে এই ছবিটাই হয়তো তার উত্তর। মেক ইরান গ্রেট অ্যাগেন লেখা টুপি। এটা কিন্তু শুধু একটা স্লোগান বা একটা ছবি নয়, এটা ছিল একটা পরিষ্কার সিগন্যাল। আমেরিকার লক্ষ্য একটুও বদলায়নি। তারা এখনও ইরানে পরিবর্তন চায়, আর তার জন্য তারা রেজা পাহলভিকে সমর্থন দিয়ে যাচ্ছে। তাহলে নতুন কৌশলটা ঠিক কি? খুব সহজ, 2 ধাপের একটা প্ল্যান। প্রথমত, একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে ইরানের অর্থনীতিকে ভিতর থেকে পঙ্গু করে দেওয়া, আর তারপর যখন দেশটা যথেষ্ট দুর্বল হয়ে পড়বে তখন ফাইনাল অ্যাটাকটা করা। ব্যাপারটা অনেকটা শিকারকে ধীরে ধীরে দুর্বল করে তারপর তাকে কাবু করার মতো। লক্ষ্য একটাই, শুধু পথটা একটু ভিন্ন। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, ইরানের ওপর হামলা কি সত্যিই বাতিল হয়ে গেছে, নাকি এটা ঝড়ের আগের শান্ত অবস্থা? এই ভূ রাজনৈতিক দাবার বোর্ডে পরের চালটা কি হবে সেটা হয়তো সময়ই বলে দেবে।